নিয়মিত যারা রেলে যাতায়াত করেন তারা নিশ্চয়ই জেনে গিয়েছিলেন তারিখ 1 জুলাই, অর্থাৎ আজ থেকে ট্রেনের ভাড়া বাড়লো। তো ট্রেনের ভাড়া যখন বাড়লো, গ্রাফিক্যালি আমরা তো একটু দেখে নেওয়ার চেষ্টাই করবো যে ভাড়া কতটা বাড়লো, কতটা যেতে গেলে কতটা বাড়তি ভাড়া গুনতে হবে। প্রথমত জানানো দরকার যে 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া বাড়ছে না, অর্থাৎ সেকেন্ড ক্লাস অর্ডিনারির ক্ষেত্রে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়ছে না। কিন্তু ভাড়া বাড়ছে কোথায়? 5 টাকা ভাড়া বাড়ছে। যদি 500 জায়গায় 501 কিলোমিটার হয়ে যায়, 501 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত যেতে 5 টাকা ভাড়া বাড়তি গুনতে হবে প্যাসেঞ্জার ট্রেনে সেকেন্ড ক্লাস অর্ডিনারির ক্ষেত্রে। আবার 1501 থেকে যদি 2500 কিলোমিটার এর মাঝখানে গেলে ভাড়া আরও বাড়বে 10 টাকা, এবং 3000 কিলোমিটার পর্যন্ত 15 টাকা। এইভাবে ভাড়া ধাপে ধাপে বাড়তে বাড়তে যাবে। তো এই ভাড়া বাড়ার সঙ্গেই মানুষের মাথায় প্রথমেই যেটা আসে তা হলো বাড়তি টাকা গুনছি, তার বদলে কি পাওয়া যাবে? বাড়তি সুরক্ষা, বাড়তি নিরাপত্তা, যাত্রী সুরক্ষা নিশ্চিত হবে। প্রশ্ন উঠছে, যাত্রী সুরক্ষা নিশ্চিত হবে, আগের থেকে বেশি নিরাপত্তা পাওয়া যাবে? এই প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠবে যে বারবার শোনা যায় বিভিন্ন জায়গায় রেলে খাবারের সমস্যা হচ্ছে, বারবার শোনা যায় রেলের যে সিকিউরিটি গার্ড থাকে না, সেই সমস্যার সমাধান হবে? হাওড়া স্টেশন চত্বর থেকে আমার সঙ্গে সরাসরি দেবাশিস রয়েছে। দেবাশিস, ভাড়া বাড়ছে, স্বাভাবিক, সব কিছুর দাম বাড়ছে, সেই অনুযায়ী ভাড়া বাড়বে। তো সেই ভাড়া বাড়ার পাশাপাশি একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায় মানুষের মনে যে তাহলে এবার রেলযাত্রা আরেকটু সুবিধাজনক হবে, নিরাপত্তা সুনিশ্চিত হবে, রেলের খাবার বা রেলের জিনিসপত্রের মান একটু উন্নত হবে। দেখো, অবশ্যই আমরা কিন্তু যতক্ষণ আমরা এই কিছুক্ষণ আগে থেকে হাওড়া স্টেশন চত্বর যারা মূলত দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন তাদের সঙ্গে একাধিক লোকের সঙ্গে কথা বলেছি। তাদের বেশ কিছু মানুষ মনে করেছে যে এই জায়গায় দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে ভাড়া বাড়ানোটা একটা বিলাসিতার জায়গায় চলে যাচ্ছে। শুধুমাত্র কিছু মুষ্টিমেয় মানুষ যারা কিন্তু এর পরবর্তীকালে এভাবে চলতে থাকলে তারাই ট্রেনে চড়তে পারবে। সাধারণ মানুষের জন্য যে ট্রেন, সেই ট্রেন হয়তো আর থাকবে না। তবে বেশ কিছু মানুষের দাবি, যেটুকু ভাড়া বাড়ছে হয়তো সময়ের সাথে সাথে ভাড়া বাড়াটা একেবারেই বাঞ্ছনীয়, কিন্তু তার সঙ্গে করতে কী হবে সেটা হচ্ছে রেলের পরিষেবা। সেই পরিষেবা কিন্তু আদৌ উন্নতি হচ্ছে না। ফলে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজন আমরা দিয়ে ভাড়া বাড়ানো যায়। দেখো, আমরা চেষ্টা করছি মানুষের সঙ্গে কথা বলার, যারা এখানে মূলত যাতায়াত ট্রেনে একাধিক জায়গা থেকে করেছি, ইন্টারভিউ করেছি। তবে প্রত্যেকের দাবি যে ভাড়া বাড়ুক, ভাড়া সবাই ভাবতে সেক্ষেত্রে হবে সেই পরিষেবা। রেল ভাড়া, ট্রেনের ভাড়া, দূরপাল্লা ট্রেনের ভাড়া বাড়ছে। আর আপনার কি মনে হয় পরিষেবাটা একটুখানি উন্নত হওয়া উচিত? আর আপনার কি মনে হয় পরিষেবাটা একটুখানি উন্নত হওয়া উচিত না রেলের? একদম উচিত। কি সমস্যা আছে এখনো ট্রেনে? সমস্যা দেখুন, ট্রেনে আমি খুব বেশি যাতায়াত করি না, কিন্তু আপনারা কি যাবেন, ট্রেনের ভাড়া বাড়ছে, যারা দূরপাল্লার ট্রেনে যাবেন তাদের নাইট জার্নি করতে হবে, তাদের ভাড়া বাড়বে। ভাড়া বাড়লে তো একটু সমস্যা আছেই। ভাড়া বাড়লে কি খুব সমস্যা হচ্ছে, কিন্তু পরিষেবা কি সেরকম পাওয়া যাচ্ছে না? পরিষেবা তো পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান রেলে তো পরিষেবা যথেষ্ট ভালো, উন্নত পরিষেবা হয়ে গেছে এখন। ভাড়া বাড়িয়ে পরিষেবা যদি ঠিক করা যায়, হ্যাঁ অবশ্যই ভালো, সেটা 100বার দেশের জন্য তো এটা ভালোই অবশ্যই। আপনারা কি মনে করেন? অবশ্যই ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। যদি ভাড়া বাড়িয়ে যদি পরিষেবা পাওয়া যায় ঠিকই আছে। সেটা কি হচ্ছে আদৌ সেই ট্রেনের? না, এখন দেখুন আমরা তো ডেলি প্যাসেঞ্জারই করি না, সেই ব্যাপারে অত কিছু যাচ্ছেন, এখানে তো অনেক খবর আসছে কানে, খাবার খারাপ, হ্যাঁ তার ব্যবস্থা খারাপ, সেগুলো তো কোনোদিনও সমস্যা মিটবে কি মিটবে না, সে সমস্যা মিটবে না। ভাড়া বাড়িয়ে সমস্যা মিটবে না না না। দেখো, অবশ্যই প্রত্যেকটি মানুষের দাবি করছেন যাতে ভাড়া বাড়ুক, ভাড়া বাড়তে অতিরিক্ত ভাড়া দিতে অসুবিধা নেই। আপনারা তো দূরপাল্লার ট্রেনে যাতায়াত করছেন, আজকে থেকে ভাড়া বাড়ছে, ট্রেনের পরিষেবা ভাড়া বাড়ুক, কিন্তু পরিষেবাটা কি আরও বেশি প্রয়োজন? সে তো অবশ্যই পরিষেবা বাড়লে কি সমস্যা? সমস্যা তো পকেটের খালি হবেই, সেটা তো সমস্যা, কিন্তু পরিষেবা ভালো হওয়া দরকার। এই ট্রেনগুলো যেরকম লেটে ঢুকছে, টাইমলি ঢুকছে না, এগুলো তাড়াতাড়ি ঢুকলে ভালো হয়। একটু যদি জানা যায় দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন ওঠে।
হ্যাঁ, ট্রেনের রেক পুরনো, কখনো এই প্রশ্ন ওঠে, কখনো প্রশ্ন ওঠে যে যদি ট্রেনে রিজার্ভ কামরায় কেউ উঠে পড়ে যদি কোনো রকম কোনো হাঙ্গামা করে, সেটা দেখার মতো কেউ নেই, নিরাপত্তার দিকটা একেবারেই মানে ধরাই থাকে না, নিরাপত্তার দিকটা দেখাই হয় না, সেগুলো কি তাহলে স্বাভাবিক হবে বা একটু ভালো হবে বলে মনে হয়? দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বারবার করে দাবি করছেন যে ট্রেনের যে নিরাপত্তা ব্যবস্থা, ট্রেনে উঠছে মানুষজন কিন্তু তাদের তিন আগে করতে থাকে নিয়ম করে টিকিট কাটা থাকলেও সেখানে বসতে পারছে না। মানে এই একটা সমস্যা কিন্তু দীর্ঘদিনের রয়েছে। এই সমস্যা অবশ্যই আমরা চেষ্টা করবো মানুষের সঙ্গে কথা বলার। আমি দেখতে পাচ্ছি বহু দূরপাল্লার এই যারা গাড়ি করে না, কিছু হয়তো কোনো জায়গায় একটু সমস্যা হচ্ছে দেবাশিস, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না তোমার কথা, আমরা শুনতে পাচ্ছি না। পাওয়া যাচ্ছে কি দেবাশিসকে? পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেবাশিস এবার শুনতে পাচ্ছি। একাধিক মানুষের কিন্তু একটাই দাবি, তুমি যেটা এটাই করছে, যেটা আমরা বহু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে দূরপাল্লার ট্রেন সেখানে ভাড়া কিছু মানুষ চায় একদম নিরাপদ। ঠিকই, এবার আমাদের নজর থাকবে দেবাশিস যে এর পরবর্তীতে তাহলে যাত্রী পরিষেবা আরো ভালো হয় কিনা। ধন্যবাদ। দক্ষিণ কলকাতা ল কলেজের খবরে নজর রাখা যাক, তার কারণ এই যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রা, সেই মনোজিৎ মিশ্রার কল রেকর্ডসে এবার নজর। অর্থাৎ মনোজিৎ মিশ্রা কাকে ফোন করেছেন এবং ফোন করে কি জানিয়েছেন, গ্রেপ্তারির আগে পর্যন্ত কাদের সঙ্গে কথা হয়েছে, ঘটনার সম্পর্কে আদৌ কি কাউকে জানিয়েছিলেন মনোজিৎ। ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছে মনোজিৎ, ঘটনার পরদিনই ভাইস প্রিন্সিপালের সঙ্গে কি কথা হয়েছে, ঘটনা সম্পর্কে তাহলে কি কাউকে জানিয়েছিল মনোজিৎ, গ্রেপ্তারির আগে পর্যন্ত আর কার সঙ্গে কথা হয়েছে, ফোন নম্বর চিহ্নিত করে পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কসবায় ধৃত 4 জনকে আদালতে পেশ করা হয়, কিন্তু আলিপুর আদালত চত্বরে ঠিক কি হলো একবার জানবো। আমার সঙ্গে রৌনক রয়েছে, সরাসরি একবার কথা বলবো। রৌনক, আলিপুর আদালত চত্বরের ছবিটা একটু জানতে চাইবো, যখন তাদের আদালতে পেশ করা হলো কি হলো সেখানে? দেখে একেবারে আলিপুর আদালতে তাদেরকে কিন্তু এখনো পেশ করা হয়নি, কারণ পেশ করার একটা যখন কথা হচ্ছিল ঠিক তার আগেই আইনজীবীদের একাংশ আদালত চত্বরে মিছিল করে এবং ঠিক এই যে কোর্ট লকআপের সামনে এসে কার্যত স্লোগান শাউটিং করেন তারা। পুলিশের সঙ্গে বিক্ষোভের একটা চিত্র দেখা যায়। পরবর্তীতে কিন্তু বাড়তি পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়, সামনে দেখতেই পাচ্ছ গার্ডরেল করে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত এই আলিপুর আদালতে কোর্ট লকআপে কিন্তু 4 জন অভিযুক্তকে নিয়ে আসা হয়নি। সূত্রমাফা জানা যাচ্ছে তাদেরকে আলিপুর থানায় রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আবারও দেখা গেছে যখন এই মামলা শুনানি আদালতে উঠেছিল তখন বিচারকের সামনেই কার্যত আইনজীবীদের একাংশের সঙ্গে দুই পক্ষের মধ্যে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তাদের মূলত দাবি কি, তারা দাবি করছে যে এই যে মূল অভিযুক্ত সহ যে মোট 4 জন, তাদের হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে তারা দেবেন না। অর্থাৎ যে ধরনের অপরাধ তারা ঘটেছে তারা একটা অভিযোগ করছে এবং সেই কারণেই তাদের হয়ে কেউ যাতে না দাঁড়ায়, তাদের হয়ে কোনো আইনজীবীকে তারা দাঁড়াতে দেবে না। এই বিষয়কে সামনে রেখেই কিন্তু আজ দুপুরের পর থেকে এই কোর্ট লকআপের সামনে এবং আলিপুর আদালত চত্বর জুড়ে আইনজীবীদের একাংশ মিছিল করে, স্লোগান শাউটিং করে এবং সেই রেশ গিয়ে পৌঁছায় একেবারে শুনানি কক্ষেও। যখন মামলার শুনানি শুরু হয় তখনও কিন্তু দুই পক্ষের মধ্যে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং তারপরে তারা সেই একই দাবি রাখছে যতক্ষণ না পর্যন্ত তাদের কোনো আইনজীবীকে তারা দাঁড়াতে দেবেন না অভিযুক্তদের পক্ষ থেকে এবং তাদের হয়ে যাতে কেউ মামলা লড়তে না পারে সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছে। অতনু, এখনো বিক্ষোভ, অর্থাৎ আদালতে তাদের পেশই করা গেল না এখনো পর্যন্ত।
কোর্ট লকআপের সামনে আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে যাতে তাদের পক্ষে কোনো আইনজীবী সওয়াল না করে। অভিযুক্তরা যে অপরাধের কথা বলা হচ্ছে সেই অপরাধে অভিযুক্ত তারা, এবং এই অভিযুক্তদের হয়ে কেউ যেন কোনো আইনজীবী যেন সওয়াল না করেন তার জন্যই বিক্ষোভ।